সর্বনিম্ন যদি সেল হয় 3 থেকে 4 লাখ টাকা মাসে সেল হবে। প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি হয় আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি ইকবাল বাহার। এই আয়োজনটা আমরা ইউটিভি লাইভের মাধ্যমে আপনাদেরকে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে, আমরা যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে গত 7 বছর 4 মাস ধরে নিরলসভাবে যে একটা ব্যাচে 90 দিন ধরে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি প্রতিদিন এবং বিনামূল্যে। এই প্রশিক্ষণের ফলে সারা বাংলাদেশের 64 জেলার এবং বিশ্বের প্রায় 50টা দেশের আমাদের 492টা উপজেলার যে আমাদের তরুণ তরুণীরা আছে, তাদের আসলে জীবনে কতটা পরিবর্তন এসেছে, কি শিখেছেন, কতটা নিজেকে ঘুরে দাঁড়াতে পেরেছেন এবং কতটা উদ্যোক্তা হয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, সেই গল্পগুলোই শেয়ার করার জন্য এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে তাদেরকে প্রমোট করা, যাতে তাদেরকে সবাই চেনে, সারা বাংলাদেশের মানুষ চেনে এবং তাদের গল্পগুলোর মধ্য দিয়ে নতুনদেরকে বা অন্যদেরকে অনুপ্রাণিত করা যে ওনারা পারলে আপনারা কেন পারবেন না। আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম এবং যাদের গল্প আমরা এখানে শেয়ার করার চেষ্টা করি, এদের আসলে গল্প বলার বা তাদের জীবনের গল্প বলার, উদ্যোক্তা হয়ে ওঠার গল্প বলার বা ঘুরে দাঁড়ানোর গল্প বলার জায়গা কোথাও নাই। কিন্তু আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা জায়গা তৈরি করে দিয়েছি যেখানে এসে তারা তাদের গল্পগুলো বলতে পারে এবং নিজেকে তুলে ধরতে পারে সমাজের কাছে, দেশের কাছে, সারা বিশ্বের কাছে। সো সেই জায়গাটা তৈরি করতে গিয়ে আমাদের আজকের এই আয়োজন এবং আমাদের আজকে দুজন অতিথি এসছেন, দুজনেই টাঙ্গাইল থেকে এসছেন কাকতালীয়ভাবে, এবং আমরা দুজনের পরিচয় আপনাদের সাথে করিয়ে দিচ্ছি। একজন হচ্ছেন সালমা আক্তার, একজন সংগ্রামী নারী, তার গল্প আমরা শুনবো। আমি যতটুকু শুনেছি ভীষণ মুগ্ধ হয়েছি, কারণ উনি পরিবারের প্রয়োজনে, ভাই বোনদের প্রয়োজনে নিজে অনেক সংগ্রাম করেছেন, সবাইকে এগিয়ে দেওয়ার জন্য। ছোটো বোনের বিয়ে দিয়ে দিয়েছেন, তারপরে গিয়ে উনি বিয়ে করেছেন। সো এটাই হচ্ছে আসলে বড়দের কাঁধে যে দায়িত্ব হয়ে আসে, উঠে আসে, এবং সেইখান থেকে, সেই সব সংগ্রাম থেকে ধীরে ধীরে উনি উদ্যোক্তা হয়েছেন। কিভাবে হয়েছেন সেটা আমরা শুনবো, এবং উনি এখন মাসে প্রায় লাখ টাকা সেল করেন। এবং আমাদের আজকে আরেকজন আছেন মোহাম্মদ আবু নাইম, তিনিও টাঙ্গাইল থেকে এসছেন। তার গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। মাত্র 500 টাকা দিয়ে উনি ওনার উদ্যোক্তা জার্নি শুরু করেছেন। আলহামদুলিল্লাহ এখন মাসে প্রায় 3 লক্ষ টাকা সেল করেন। কিভাবে ঘটেছে এই ম্যাজিক, আমরা সেই গল্প শুনবো। চলুন তাদের সাথে আলাপ করি। সালমা আপা এবং আবু নাইম, আপনাদের দুজনকেই ইউটিভি লাইভে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি খুব ভালো আছি। প্রথমেই সালমা আপা আপনার কাছে আসতে চাই। আপনার ওই গল্পটা আমাকে ভীষণভাবে অবাক করেছে। ছোটবেলায় আপনার বাবা মারা যায় এবং তারপরে পরিবারের দায়িত্ব আপনার কাঁধে আসে, এবং দায়িত্ব পালন করতে গিয়ে এতটাই আপনি নিবেদিত ছিলেন যে ছোট বোনের বিয়ে আগেই দিয়ে দেন। এইটা আমাকে ভীষণভাবে টাচ করেছে। একটু যদি পুরো গল্পটা বলেন, এবং সেইখানে কখন কিভাবে মনে হলো যে আপনার উদ্যোক্তা হওয়া দরকার, এবং সেখানে নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কতটা সাহায্য করেছে? জি স্যার, আমি প্রথমে ছোটবেলা থেকেই শুরু করি যে আমি আসলে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে। একটু জোরে বলুন। হ্যাঁ, একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তো আমার বাবার 2 সংসার 2 বিয়ে। তো আমার বড় মা যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তার বাবার বাড়িতে আমার মাকে বিয়ে করান। তো সেই ক্ষেত্রে ওইখানে 2টা সংসার, আমার আব্বা একটা সরকারি জব করতেন। তো সেই ক্ষেত্রে আমাদের সংসার ভালোই চলছিলেন। 1994 সালের ডিসেম্বর মাসে আমার বাবা মারা যায়। তখন আমরা 4 ভাই বোন, খুবই ছোট ছোট। ওকে। তো ছোট ছোট এখন আমাদের যেই জায়গা জমিটা ছিলেন, আব্বার পেনশনের টাকাটা আব্বা তুলতে পারেননি, তার আগে মানে স্ট্রোক করে মারা যায়। তো এখন তো বুঝতেছি যে স্ট্রোক করেছিলেন। তখন আসলে স্যার আমার ওই বয়সটা ছিল না যে স্ট্রোক কাকে বলে, এটা বুঝতাম না আমি। তো মারা যায় হঠাৎ করে দুপুরবেলা। স্যার এতটাই কষ্ট হয় আমার যে দুপুরবেলা আমরা একসাথে ভাত খেয়েছি, আমি স্কুল থেকে এসে ভাত খেয়েছি, ভাত খেয়ে আমি খেলতে চলে গেছি। তখন হঠাৎ করে খবর আসছে আব্বা ওইখানে আমাদের, স্যার আমার আগেই বলে রাখি যে আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্টে। তো আমাদের ওদিকে লঞ্চ চলাচলটা হয়। তো আব্বা একটা জায়গায় আমাদের ওই ভাইদের, বড় ভাইদের ওখানে যাবেন, সেজন্য লঞ্চে ওইখানে গেছেন লঞ্চে যাওয়ার জন্য। তো সেই
ওই সময় স্ট্রোক করে মারা যায় ওইখানে সাথে সাথে। তো স্যার খবর আসে যে আমার আব্বা মারা গেছে। তো আসলে স্যার আমি তখন তো বুঝতে পারিনি যে এখনই খেলাম, আমি ভাত খেয়ে খেলতে আসছি, তখন স্যার আমি ফরক করি যে ভাত খেয়ে আমি খেলতে আসছি, এখন এইসব মানে কী বলতেছে। তো তখন ওইখানে আমাদের এলাকায়, গ্রাম অঞ্চল এলাকায় তো এরকম ছিল না। তো দৌড় দিয়ে আমি যখন লঞ্চঘাটের দিকে যাই তখন একটা সাঁকোর উপরে ছিল, আমি সাঁকোর মাঝখানে, তখন আমার সাঁকোর পাড়ে আমার এক চাচার বাড়ি, ওখানে আমার এক চাচাতো বোন বলতেছে যে সালমার আব্বা মারা গেছে। তো আমি স্যার সাঁকো থেকে পড়ে যাব নাকি আমি বুঝতেছিলাম না। তো আমার তখন খুব কষ্ট হয়েছিল। তো আব্বা মারা যাওয়ার পরে আমাদের আসলে স্ট্রাগলটা শুরু হয়, তখন স্ট্রাগল লাইফ তখন থেকে শুরু হয়। আমার ওই ভাইরা আমাদেরকে সব কিছু থেকেই বঞ্চিত করেছেন। তো আব্বার যে জায়গা জমি সম্পত্তি পেনশনের টাকাটা কিছুই আমাদেরকে দেওয়া হয়নি। তো আমার মায়ের প্রতি আসলে বাবা সন্তানদের কোনো ঋণের তো থাকে না, কিন্তু তারপর আমার মা যে সংগ্রাম করেছেন আমাদের 4 ভাই বোনকে কোথাও, স্যার আব্বা মারা যাওয়ার পরে সবাই বলছিলেন যে এই 4 ভাই বোনকে কে কোথায় কার বাসায় নেওয়া যায়, মানে কাজ করানোর জন্য আর কি, এরকম টাইপসের আর কি ইঙ্গিত দিচ্ছিল। তো আমার মা বলেছিলেন যে আমার এই 4 ছেলে মেয়েকে যদি আমার মারা যায় তো আমি নিজেই ঘরের মধ্যে মাটি দিব, কিন্তু আমি কাউকে দিব না। তো আমার মার জন্যই স্যার এই পর্যায়ে আসা, পড়াশোনা। আমার মা অনেক কষ্ট করেছি স্যার, আমরা 3 বেলা খেতে পারিনি, অথচ আমাদের কোনো কিছুর অভাব ছিল না, আমরা খেতে পারিনি। তো তখন থেকেই শুরু হয়েছিল। যখন আব্বা একসময় আমার একটা কথাই বলতো যে তুই তো সবার বড়, তুই হয়েছে, আমি না থাকলে তুই হয়েছে, ওদেরকে দেখবি। স্যার এই জিনিসটা আমার মাথার মধ্যে সবসময় কাজ করতো, তো যেভাবেই হোক আমি তো সবার বড়, আমাকেই দেখতে হবে। স্যার আমি পড়াশোনা করতাম, আমি নিজে টিউশনি করতাম ছোটোবেলা থেকেই, আমি ক্লাস 9 থেকেই আমি টিউশনি করা শুরু করেছি। যখন ছোট ছোট বাচ্চাদের আমি 50 টাকা করে স্যার বাচ্চাদের পড়িয়েছি, যেটা পেয়েছি ওইটা দিয়ে ছিল কিছু, ওইটা দিয়েই আর কি কোনো মতে স্যার চলতে হয়েছে। ভাই বোনদেরকে পড়িয়েছি। যখন আব্বা মারা যায় স্যার তখন আমার ছোটো ভাইটার বয়স ছিল 9 মাস, একবারে ছোট ছিল। তো সেখান থেকে আমি পড়াশোনা শেষ করলাম, আমি এসএসসি দিলাম। স্যার এসএসসি দেওয়ার পরে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলাম, কিন্তু পরীক্ষা দেওয়ার পর আমার রেজাল্টটা খারাপ হয় ইন্টারমিডিয়েট খারাপ হওয়ার পরে আমি আসলে চিন্তা করছিলাম যে আসলে আমার 3 ভাই বোনের পড়া ছোটটা ভর্তি হয়নি, স্কুলে খরচ অনেক হয়ে যায়, তাহলে আমি পড়াটা বাদ দেই। এই প্রাইমারিতে আমি অনেক অ্যাপ্লাই করেছি, ওই ভাইরা স্যার অনেক ভালো ভালো পজিশনে আছে। তো বড় ভাই, ওইখানেরই এক বড় ভাই আমাদের এই শিক্ষক সমিতির সহসভাপতি ছিলেন ঢাকার। তো উনি চাইলে, আমি অনেক ইন্টারভিউ দিয়েছি স্যার, আমি রিটেনেও টিকেছি, কিন্তু ভাইভাতে আমি অ্যালাউ হইনি। তখনকার স্যার তো লবিংটা ছিল, আমার তো ওরকম ছিল না, সুপারিশ করারও কেউ ছিল না। আমি ওনাদেরকে সবসময় বলতাম, ওই বড় ভাইদেরকে, যে আপনাদের কোনো কিছু হেল্প করার দরকার নেই, শুধু জাস্ট একটু সুপারিশ করে দিলে আমি একটা যদি জব করতে পারতাম তাহলে তো আমি দেখতে পারতাম। স্যার তারা কখনোই চায়নি যে আমরা আসলে মানে উঠি এই পর্যায়ে চলে আসি, এটা কখনোই তারা চায়নি। তো আল্লাহর রহমতে স্যার এই পর্যন্ত পড়াশোনাটা আমি বাদ দিয়ে দিই। ইন্টারমিডিয়েটে আমার রেজাল্টটা খারাপ হয়, আমি পড়াশোনা করি না, কিন্তু আমার তখন মনে হচ্ছিল যে আসলে পড়াশোনা ছাড়া তো কোথাও কোনো মানে আমি এসএসসি করেছি, এসএসসি করে কোথায় যাব আমি। তখনও স্যার আমি টিউশনি করতাম একটা, ওইখানে 2007 সালে আমি একটা এনজিওতে ঢুকি আমাদের গ্রামেই, 3250 টাকা স্যালারিতে স্যার। তখন এইভাবে করেই সংসার খুব চলে যাচ্ছে, ভাই বোনদেরও পড়াশোনা করাচ্ছি আমি, ভাই বোনেরও সবাই পড়াশোনা করতেছে। তো তখন আমি 3250 টাকা যখন স্যালারি পাওয়ার পরে এখন আমি চিন্তা করলাম যে না, আমাকে পড়তে হবে। আমি তো এসএসসি পাস করে আমি তো এইভাবে করতে পারবো না, আমাকে এক জায়গায় যদি একটা তাদের উপরে যদি যেতে হয় তো আমাকে সেটা পড়াশোনা ছাড়া কিছুই হবে না, সম্ভব না। তো আমি স্যার আবার ভর্তি হলাম, আমি ভোকেশনালে ভর্তি হলাম। তো আবার ওইখান থেকে পড়াশোনা করলাম, ভাই বোনকেও আবার ওইখানে ভর্তি করিয়ে দিয়েছি স্যার। ইন্টারমিডিয়েট 2 বোন আমরা একসাথেই পড়লাম। তো আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হলো, 4.98 পেয়েছিলাম আমি তখন ইন্টারে। পাওয়ার পরে স্যার আমি ওইটাও পড়াশোনাও করতেছি, টিউশনি করতেছি, তারপরে আবার স্যার আমি ওইখানে চাকরিও করতেছি। জি স্যার। তো এটা করার পরে আমি ওই পাশ করার পরে আমি আবার ডিগ্রিতে ভর্তি হলাম বরিশাল সরকারি কলেজে, যে না আমাকে পড়াশোনা যেভাবেই হোক পড়াশোনা চালিয়ে যেতে হবে, আমি যত কষ্ট হোক। তখন আমি স্যার ডিগ্রি যখন প্রথমের ফাইনাল ইয়ারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিলাম, এখন চিন্তা করলাম যে ওইটার প্রজেক্টটাও শেষ, স্যার প্রজেক্টও শেষ পর্যায়ে চলে আসছে, আমাকে তো আরও কিছু এখন তো করতে হবে। ছোটো ভাইটাও আস্তে আস্তে করতেছে, পড়াশোনা করতেছে। তো এখন আমি পরে আমার চাচা, আমার রিলেটিভরা স্যার সবাই হাই এস্টাবলিশড। আসলে স্যার এই পর্যায়ে আমি চলে দেখছি যে মানুষ যখন একটা
লো পর্যায়ে চলে যায় তখন স্যার তখনও কেউ কথা বলতেও সাহস পায় না, যে না কথা বললেই মনে হয় এদেরকে হেল্প করতে হবে। তো স্যার আমি কাকার কাছে আমি ঢাকাতে আসলাম, মহাখালী ডিওসিএস কাকার বাসায়। আমি বললাম যে কাকা আমাদেরকে ওইভাবে হেল্প করতে হবে না, আপনার যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে তো আমাকে একটা জব দেন স্যার। আমি তখন ডিগ্রি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে আসলাম যে কাকা আমাকে একটা, আমার তো গার্মেন্টস আছে, তুমি তো গার্মেন্টসে ছাড়া তো আমার কোথাও নাই, তাহলে তুমি গার্মেন্টসের আমার এখানে আমি একটা তোমাকে গার্মেন্টসে দিতে পারি, তুমি সেইখানে তাহলে জব করো। তো স্যার ওইখানে আমাকে গার্মেন্টসে কাকার প্রতিও আমার কৃতজ্ঞতা, গার্মেন্টসের এইচআর ডিপার্টমেন্টে আমাকে ওয়েলফেয়ার হিসাবে ওইখানে যুক্ত করে দেন। আমরা 2 বোনেই চলে আসি ঢাকাতে, 2 বোনই চলে আসি, কারণ স্যার আমার ছোটো ভাইটা ও এসএসসি পরীক্ষা দিয়েছে, আমাদের স্বপ্ন যে ওকে আমরা ইঞ্জিনিয়ার বানাবো। মানে আমরা এখন ছোটো ভাইটাকে নিয়েই স্বপ্ন যে আমরা যেভাবেই হোক কষ্ট করছি কিন্তু আমরা কষ্ট করতে দিব না ওকে। তো স্যারও আমার ছোটো ভাইটাও আলহামদুলিল্লাহ ও বরিশাল পলিটেকনিক্যালে ওকে ভর্তি করলাম। ও পড়াশোনা, আমরা 2 বোন চাকরি করতাম। তো স্যার ওইখানে যখন 2010 সালে আমি 10 ডিসেম্বরে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির এইচআর ডিপার্টমেন্টে ওয়েলফেয়ার হিসেবে জয়েন করি আমার কাকার ফ্যাক্টরিতে। তো এখান থেকে স্যার আমার স্ট্রাগল লাইফটা শুরু হয়। তো আমার শুরু তো ছোটোবেলা থেকেই, বাবা মারা যাওয়ার পর থেকেই স্ট্রাগল লাইফ শুরু হয়েছে। তো স্যার তো আমি কখনো আসলে বুঝতে দেইনি যে আমি কতটা কষ্ট করতেছি এখানে। ছোটো একটা রুম নিয়ে 2 বোন থাকতাম, ভাইকে কষ্ট, ও আসলে স্যার কষ্ট করছে অনেক। আমার ছোটো ভাইটা ও আসলে অনেক ভদ্র, মানে ছোটোবেলা থেকে ও বুঝতে শিখছে যে আমার বোন সব কিছু করতেছে, কষ্ট করতেছে। ও আসলে কখনোই চাপ দেয়নি স্যার টাকার জন্য। ও টিউশনি করাতো, ও কষ্ট করে পড়তো। দেখা গেছে একদিন বলতো যে আপা আজকে সেমিস্টারের এটা লাগবে, এখন আমার হাতেও টাকা নেই। আমাদের এখানে আমি যে এইচআর ডিপার্টমেন্টে জব করতাম ওইখানের এক এইচআর ছিলেন, উনিও আমাদেরকে হেল্প করছে অনেক। তো স্যার এইখান থেকে আমি জব করার পর আমি কাকার ফ্যাক্টরিতে যখন 1 বছর 6 মাস জব করি, তো আমার যেই স্যালারিটা তো আমার হচ্ছিল না স্যার, কারণ আমি নিজেও চলতে পারছিলাম না, ভাইয়ের তো সেমিস্টার পড়াশোনার খরচ বাড়তেছে। তো তখন আমি আমার ওইখানের এইচআরকে বললাম যে ভাইয়া আমাকে তাহলে যদি আপনি দেখেন কোথাও, আমি তো মোটামুটি স্যার আমি ওইখানে জব করার পরে আমি এমন সময় গেছে যে আমি সকাল 8টার সময় ফ্যাক্টরিতে ঢুকছি, ওইখানে অডিট ছিল, অডিটের সময় কোনো আপডেট ছিল না, ফাইল টেল কোনো কিছু আপডেট ছিল না। ভোর 4টা বের হচ্ছি ফ্যাক্টরি থেকে, সারা রাত শুধু ফাইল লিখছি, মানে ফাইলের যে পার্সোনাল ফাইল, ওয়ার্কারের পার্সোনাল ফাইলটা সবগুলো কমপ্লিট করেছি। আবার স্যার 8টার সময় আবার অফিসে ঢুকছি। তো এইভাবে করে আমার ইচ্ছে ছিল কি স্যার আমি কাজ শিখবো, আমি যদি কাজ শিখতে পারি, আমাকে এইখানে না করি আমি অন্য কোথাও আমি করতে পারবো কাজ। তো স্যার 1.5 বছর করার পরে আমি একটা ফ্যাক্টরিতে উনি আমাকে রেফারেন্স দেয় যে আপনি ওখানে যে দেখেন ওখানে একজন লোক নিবে। তো স্যার ওইখানে আলহামদুলিল্লাহ আমি ইন্টারভিউ দেই, ইন্টারভিউতে আমি ওইখানে অ্যালাউ হয়ে যাই। তো আমার ওইখানে জব হয়ে যায়। তো আমাকে এইখান থেকে ছাড়তে চাচ্ছিলেন না, কাকা ছাড়তে চাচ্ছিলেন না, কিন্তু স্যার আমরা 2 বোন যে এইখানে জব করতেছি ওইখানের সিস্টেমটা এরকম ছিল যে একজনকে স্যার টাকা দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। কিন্তু স্যার আমাদের তো প্রবলেম, 2জনকেই মানে স্যালারিটা ওইরকম হতে হবে, কিন্তু একজনের স্যালারি তো আমাদের হচ্ছে না। তো আমি যেহেতু আমি চলে গেলাম ওইখানে ফ্যাক্টরিতে, তো সেটা নিয়েও কাকা একটু মন খারাপ করছে, কারণ আমিও বাধ্য হয়ে গেছি স্যার যে আমার তো টাকার দরকার, আমার তো সংসার চালাতে হবে, আমি কিভাবে আমি এখন এইখানে থাকবো। তো আপনার বোনের পড়াশোনা? স্যার বোনের ইন্টারমিডিয়েট করার পরে ও আর ডিগ্রি ভর্তি হয়নি, বলতেছে যে না তুই পারবি না, কারণ হয়েছে তুই এতগুলা করা, সংসারের খরচ, পড়াশোনার খরচ, তুই পারবি না, তার চেয়ে আমি পড়াশোনা করি বাদ দিই। ওকে আমি অনেকবার বলছিলাম যে পড়াশোনাটা কর তুই, ও করেনি স্যার। ও সংসারের চিন্তা করেই আসলে পড়াশোনাটা ইন্টারমিডিয়েট পাস করার পরেও আর পড়াশোনাটা কন্টিনিউ করেনি স্যার, আমি কন্টিনিউ করলাম। তো আমি এখান থেকে পরীক্ষা এখানে। আপনি মাস্টার্সও করেছেন? জি স্যার, আমি টঙ্গী কলেজ থেকে মাস্টার্সও করেছি। ভেরি গুড। তো পরে কি বোনের বিয়ে দিয়ে দিলেন? জি স্যার, বোনের বিয়ে দিলাম। যে আমার 2 বোনের পরে যে ভাইটা, ও আবার একটা শিপিং কোম্পানিতে ছিল চিটাগংয়ে। তো ও আবার নিজেই পছন্দ করে স্যার বিয়ে করেছে। তো আমি বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, পছন্দ করে বিয়ে করেছে, বিয়ে তো করতেই হবে। এটা নিয়ে স্যার আমার মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না যে কেন বিয়ে করলে। আমি আরও সুন্দর করে আমি আরও মানে ছোট বোনের মতো করে আমি আমার মায়ের কাছে আমার কাছে রেখেছি যে না যেহেতু করতে হবে তাহলে এটা নিয়ে তো ঝামেলা করে লাভ নেই। তো ওইখানেই
স্যার আমার ভাতিজি হয়েছে 2016 সালে। তো ওইখানে দেখতে গিয়েছে, পাশের ফ্ল্যাটের আর কি ওনার বোন ছিল, ওই যে আমার ভগ্নিপতের বোন ছিল, তো উনি দেখে পছন্দ করেছে আমার বোনকে। তখন কেউ রাজি ছিল না স্যার, যে আমার মা বলতেছে যে না, আমার বড় মেয়ে রেখে আমি দিব না, গ্রামে সবাই বলবে যে মেয়ে হয়তো বা খারাপ বা কোনো কিছু, এই জন্য ছোটো মেয়েকে বিয়ে দিয়েছে। আমি বলছি না মা, কারণ দেখা গেছে আমি আমার ছোটো ভাইটাকে এখনও পড়াশোনা শেষ করতে পারি নাই। আমার বিয়ে হওয়ার পর স্যার আমার চিন্তা ছিল যে বিয়ে হওয়ার পর আমি কোথায় যাব, কোন লোকের কাছে পড়বো, সে ভালো থাকবে না খারাপ থাকবে, আমি যদি আমার এই ছোটো ভাইটাকে আমি না দেখতে পারি। আমার চিন্তা ছিল স্যার এটা, যে আমার এই ছোটো ভাইটার জন্য আমি সন্তানের মতো করে স্যার মানুষ করেছি। এখন কি করেছে ছোটো ভাই স্যার বিএসসি ইঞ্জিনিয়ার, আলহামদুলিল্লাহ। ওর হ্যাঁ স্যার, ওরও স্যালারি 1 লাখের উপরে এখন, আলহামদুলিল্লাহ স্যার। গত বছর রমজানে বিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ এখন ভেরি গুড। তো আপনি বিয়ে করলেন কবে? আমি স্যার 2020 সালের জুনের 20 তারিখে আমার বিয়ে হয়েছে স্যার। আমি তাও স্যার একবারই মানে টোটালি বলছিলাম যে না, আর এখন আর মানে লেট হয়ে গেছে স্যার অনেক, যদিও এখন আমি বললাম যে না আর সম্ভব না, এখন সবারই হয়ে গেছে। ব্যবসা করার চিন্তা স্যার ব্যবসা করার চিন্তাটা যখন আমার এই ফাউন্ডেশনে, আমি স্যার আপনার ভিডিওটা না, আমি উদ্যোক্তার গল্প ভিডিওটা অনেক দিন আগে, তো 2022 থেকেই আমি দেখতাম, কিন্তু আমার আসলে চিন্তা ছিল না যে আমি কীভাবে, আমি দেখতাম যে স্যার আমার খুবই ইচ্ছা ছিল, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আজকে জানাচ্ছি যে স্যার আমার খুব ইচ্ছা ছিল যে আপনার সামনে আমি আমার গল্পটা বলবো। আমার খুব এই যে গল্প বলাগুলো আমি দেখতাম, তো মনে হতো যে আমি যদি স্যারের সামনে আমার গল্পগুলো বলতে পারতাম, আমি মানুষকে যদি শোনাতে পারতাম যে আমি যে পর্যায়ে উঠে আসছি, আমি তো হার মানিনি। এরকম অনেক মানুষ আছে স্যার যারা হার মেনে যায়, মানে আমি হার মানিনি। আমি স্যার এই আমার মনের ভিতরে এইটাই ছিল যে আমি যদি কোনো দিন স্যারের সামনে আমার গল্পটা বলতে পারতাম। তো স্যার এই জন্য কোটি শুক্রিয়া স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ স্যার। তো আমি এটা দেখার পরে আমি 2024-এ স্যার আমি একটা দেখি পোস্ট দেখি, তো আমি ওইখানে এই গ্রুপটা খুঁজে পাই। খুঁজে পাওয়ার পরে আমি আসলে খুব বুঝতেছিলাম না যে এখানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো 2024 সালে আমি স্যার এই গ্রুপটা খুঁজে পাই। খুঁজে পাওয়ার পরে আমি একটা গ্রুপে পোস্ট দিই যে আমি রেজিস্ট্রেশন করতে চাই। তো রেজিস্ট্রেশন করতে চাই, এখন অনেকেই স্যার আমাকে নক করছে যে ইনবক্সে নক করেন, আপনারা এই তথ্য দেবেন। তো আমি তখন মনে করলাম যে ইনবক্সে কেন নক দিতে বলছে, হয়তো বা কোনো কিছুই হবে। তো এক ভাইয়া, উনি সম্ভবত হয়েছে কুড়িগ্রামের ওদিকের, উত্তরবঙ্গের। তো ভাইয়া বললো যে জনসংযোগের নামের একটা লিঙ্ক দিয়েছেন উনি আমাকে, বললেন যে আপু আপনি এইখানে করতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন, এটা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক। উনি একটা রেফারেন্স আইডি দিয়েছিলেন, সাজাদুর রহমান ভাইয়া। তো আমি ওই রেফারেন্স আইডি দিয়ে আমি স্যার কাউকে আমি ইনফরমেশন দেইনি স্যার। আমি বিশ্বাস করিনি যে আসলে ইনফরমেশন দিব কেন, মানে কী জন্য চাচ্ছে। তো আমি নিজেই রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করি। ফিল আপ করার পরে আলহামদুলিল্লাহ আমি রেজিস্ট্রেশন আমার ফিল আপ হয়ে যায়। তো তখন আমি এখন ক্লাস করব কীভাবে, সবাই তো দেখতেছি ক্লাসের সেশন দিচ্ছে, ক্লাস দিচ্ছে, তখন তো বুঝতাম না যে ক্লাস করব কীভাবে। গ্রুপে ওই ভাইয়াকে আবার জিজ্ঞেস করলাম, বললো যে গ্রুপে আপনি আবার একটা পোস্ট দেন, আপনি কোন জেলায় যুক্ত হতে চান সেখানে একটা গ্রুপে পোস্ট দেন। তো আমি আবার গ্রুপে একটা পোস্ট দিলাম যে আমি টাঙ্গাইল জেলায় এবং গাজীপুরে আমি যেহেতু অবস্থান করছি আমি যুক্ত হতে চাই। তো আমি ওইখানে আবার গাজীপুরে যুক্ত হলাম, টাঙ্গাইলেও স্যার যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরে আলহামদুলিল্লাহ ক্লাস করতেছি স্যার। আমি আপনার প্রত্যেকটা সেশন আমি মন দিয়ে পড়ি, আমি অফিসে থাকি যখনই থাকি, আমার মনে হয় যে স্যারের সেশনগুলো পড়লে মনে হয় যে এগুলো আমার জন্যই স্যার দিয়েছেন। তো আমি স্যার এটা পড়ার পরে আমার মনে হলো যে না, আমি তো কিছু করতে পারি, কেন আমি জব, আমার স্যার কিছু করার চিন্তা ভাবনা ছিল। আমি 2022-এ একটা শুরু করেছিলাম, কিন্তু স্যার জীবনে একজন মেন্টরের অনেক বেশি দরকার। সঠিক গাইডলাইন না হলে আসলে মানুষ আগাতে পারে না, এটা আমি স্যার বুঝতে পেরেছি। কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন স্যার? আমি এখন অর্গানিক হেয়ার অয়েল আর 3 পিস বেডশিট আর গামছা এবং শাড়ি নিয়ে কাজ করছি। আমরা শুনবো যে আপনি কেমন করে মাসে এখন লাখ টাকা সেল করেন, সেই গল্প কিভাবে সেটা সম্ভব হলো, সেই গল্প শুনবো। তার আগে আমরা একটু আবু নাইম আপনার কাছে আসতে চাই, আপনার গল্পটা এরকম করে শুনতে চাই পেছন থেকে, এবং সেইখানে ফাউন্ডেশনে নিজের বলার মতো একটা গল্প কিভাবে আপনাকে উদ্যোক্তা হতে সাহায্য করলো। আমি এসএসসি পরীক্ষার পরে ঢাকায় আসলাম কোচিং করার জন্য। তো ঢাকায় নতুন আসছি, বিভিন্ন কিছু দেখতেছি চারপাশে। তো তখন তো শুধু কোচিংয়ের অল্প সময়, তারপরে বাকি অনেকটা সময় থেকে যায়, চারপাশে অনেক কিছু করতে দেখি মানুষকে। তো দেখার ফলে ভাবলাম যে কিছু একটা করা দরকার। এই কী করবো, এটার জন্য ফেসবুকে মোটিভেশনাল ভিডিও, ইউটিউবে এসব ঘাটাঘাটি করতে থাকি। ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে স্যার আপনার একটা ভিডিও আমার সামনে আসে। আপনার ভিডিওটা আমার খুবই ভালো লাগে। তো
আমি পুরো ভিডিওটা দেখি, দেখার পরে ক্লিক করে আপনার আইডিতে ঢুকে পুরো কার্যক্রম দেখি, দেখার পরে গ্রুপে যুক্ত হই, 13তম ব্যাচে রেজিস্ট্রেশন করি। ওকে। রেজিস্ট্রেশন করার পরে নিয়মিত সেশনগুলা আয়ত্ত করতেছিলাম, যেভাবে করতে বলছিলেন ওগুলো করতেছিলাম। তো এখন প্রোডাক্ট সোর্সিংয়ের ব্যাপারে একটা চিন্তা, তখন এগুলা করতেছি, মাথার মধ্যে চিন্তা যায় কীভাবে কী করা যায়। হঠাৎ করে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পরে সিঁড়িতে দেখতে পাই যে 100 টাকায় হেডফোন, রুম নাম্বার দেওয়া, ফোন নাম্বার দেওয়া। তো আমি গ্রাম থেকে শহরে আসছি, আমি চিন্তা করলাম যে গ্রামে তো 100 টাকা দাম বলতে ভয় পাই হেডফোন, তো এটা আবার কেমন। পরে ফোন করে রুমে যায় দেখে আমার পছন্দ হলে একটা হেডফোন কিনে নিয়ে আসলাম। তারপরে যেহেতু ফাউন্ডেশনের সাথে যুক্ত, সব কিছু মাথার মধ্যে একটা খেলা করতেছে যে কীভাবে কী করা যায়। তো এইভাবেই চলতেছিল, সেশনগুলো নিয়মিত করতেছি, কোচিং করতেছি। তো কোচিং করা শেষ হয়ে গেল, আমি মহাখালীতে সরকারি হেলথ টেকনোলজিতে ভর্তি হইলাম, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টে। তো আমার ক্লাস শুরু হয়ে গেল, আমি ক্লাস করতেছি এবং মাথার মধ্যে ওইটা রয়ে গেছে, মানে একটা সুযোগ খুঁজতেছি যে কখন আমি শুরু করতে পারবো। হঠাৎ করে আমার গ্রাম থেকে এক ভাই আসলেন, আমার হলে আসলেন। ওনার একটা পরীক্ষা ছিল, পরীক্ষা দিলেন আমার হলে থাইকা। তো ওনার আবার মোবাইল অ্যাক্সেসরিজের দোকান। তো উনি করে যাওয়ার পরে আমাকে বললো যে পরীক্ষা দিয়ে আসার পরে আমাকে বলতেছে চল গুলিস্তান যাই, কিছু দোকানের জন্য কিছু মালামাল কিনবো। আমি বলতেছি ভাই আপনি যান, আমি চাই কী করবো। বলেন না তুমি ঢাকা শহরে থাকো, কিছু চিনো না, তুমি চলো আমার সাথে, যাই ঘুরে আসি। ঠিক আছে, ভাইয়ের সাথে গেলাম। দেখলাম যে ভাই আপনার হেডফোন কিনতেছে গুলিস্তান পাথর মার্কেট থেকে, মাত্র 35 টাকা দিয়ে হেডফোন কিনতেছে। যে হেডফোন আমরা 150 টাকা 200 টাকা দাম করতে ভয় পাই। তারপরে আপনার নোকিয়া ফোনের ব্যাটারিগুলো কিনতেছে খুবই অল্প দামে, যে দামগুলো মানে কল্পনারও বাইরে। আপনি বলছিলেন যে মেইন সোর্স থেকে কালেক্ট করতে হবে এবং কিনা জিততে হবে, কোয়ালিটি বেস্ট থাকতে হবে, কোয়ালিটি বেস্টের পরে কেনা জিততে হবে, তাহলে সে আপনি লাভ করতে পারবেন, তাহলে সে আপনি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। তো ওনার সাথে ওই দিন কিনে চলে আসলাম। আসার পরে আমি চিন্তা করতেছি যে তাহলে তো আমি শুরু করতে পারি, হেডফোন তো আমাদের বন্ধুবান্ধব সবারই টুকটাক যাই লাগেই। তো একটা আমার হলে তো আমরা সারা দেশ থেকেই আমাদের বন্ধুবান্ধবরা, আর তখন আমরা প্রায় ফার্স্ট ইয়ারে সব ডিপার্টমেন্ট একসাথে ক্লাস হয় আমাদের। ওকে। 300+ স্টুডেন্ট। তো আমি চিন্তা করলাম যে তাহলে আমি এই মার্কেটটা তো আবার ধরতে পারি বা করতে পারবো। তো আমি তারপরের দিন আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিলাম, আমার অল্প কিছু টাকা ছিল, সব মিলে 500 টাকা দিল। 500 টাকার পরে আমি গেলাম মার্কেটে, যাই অল্প কিছু হেডফোন কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসা শুরু করলাম। এদিক দিয়ে অনলাইনে ওইরকমভাবে মার্কেটিং বুঝতেছি না যে অনলাইনে কীভাবে মার্কেটিং করবো বা কীভাবে কী করবো। আমি একটা বানাইলাম, একটা লিফলেটের মধ্যে লিখলাম যে এত টাকায় ওইখানের দেখছি, ফাউন্ডেশনের সব কিছু দেখতেছি, চিন্তা করতেছি যে কীভাবে কী করা যায়। তো লিখে 2টা দরজায় লাগাই দিলাম। তো বন্ধু বান্ধবদেরকেও জানাইলাম যে তোদের তো এটা লাগে, মহাখালী যাস কিনতে, তো আমার কাছ থেকে নিস, আমি এত টাকায় দিব, এবং যদি কোনো সমস্যা হয় তুই এক্সচেঞ্জ করে নিতে পারবি বা দেখে করে নিতে পারবি। তো ভালো একটা সাড়া পাইলাম। তো এরকমভাবে চলতেছিল, করোনা চলে আসলো, আমাদের ক্যাম্পাস বন্ধ হয়ে গেল। তো তখন আমি ফাউন্ডেশনে পুরা সেশনের দিকে সময় দিতেছি, আপনার প্রত্যেকটা সেশন পড়তেছি, আবার ইউটিউবে যাই ভিডিও দেখতেছি, প্রত্যেকটা বারবার চর্চা করতেছি। তো চিন্তা করলাম যে নতুন কোনো প্রোডাক্ট যোগ করা দরকার। যেহেতু আমি ইসলামিক মাইন্ডেড লোক, চেষ্টা করি ধর্মীয় অনুশাসন মেনে চলতে, খাবার আইটেম নিয়ে কিছু একটা করা যায়। মানুষ ভালো খাবার খোঁজে, আর ভালো খাবার বলতে কি এখন মধুটার ব্যাপারে মানুষ খুবই চায়, কিন্তু ওই জিনিসটা বিশ্বস্ত মাধ্যম থেকে নিতে চায়, কিন্তু পায় না ওইভাবে। তো আমি সোর্সিং করতে লাগলাম। আমাদের টাঙ্গাইলেও গেছেন স্যার, আপনি মধুপুরেও গেছেন, 2 জায়গায় আমি মধুপুরের অনুষ্ঠানে প্রথম আমি কথা বলছিলাম স্যার, গোল্ড স্পন্সর ছিলাম, আর টাঙ্গাইলে আমার স্টল ছিল। তো আমাদের ভৌগোলিক আবহাওয়া সব মিলায়া মধু, একটা ভালো পরিমাণ মধু পাওয়া যায়। তো আমি চিন্তা করলাম মোবাইল খোঁজ করি, আমি যাব, আমার সামনে কেটে দিবে, আমি ওইভাবে করব। তো কয়েকজন মোবাইল খুঁজে পাইলাম,
পরে ওনাদের সাথে একদিন গেলাম, যাওয়ার পরে ওনাকে আমার কিনে দিল, আমি লাইভ করলাম, ভিডিও সব দেখাইলাম এবং জানার চেষ্টা করলাম এবং সর্বোচ্চ সতর্ক থাকলাম যে এখানে যাতে কোনো কিছু না করতে পারে, যেহেতু আমি নিজে থাকতেছি, এখানেও যদি সমস্যা করে ফেলে তাহলে তো আমার থাকা কোনো কাজে আসলো না। তারপরে আমি থাকলাম, সংগ্রহ করে নিয়ে আসলাম। আপনার একদিনের মধ্যে আমার পুরা মধু সেল হয়ে গেল। 4-5 কেজি মধু পেয়েছিলাম, মোটামুটি আমার পুরো দিনটা দেওয়া লাগছে ওনাদের পিছনে। অল্প পরিমাণ মধু পেয়েছি এবং আমার শেষ। তো এইভাবেই, আর আমাদের টাঙ্গাইলের আশেপাশে হিউজ পরিমাণ সরিষার আবাদ হয়, আর এই সরিষার আবাদ হওয়ার ফলে চাষের যারা মধু উৎপাদন করে খামারিরা, মৌখামারিরা, এরা যায় উৎপাদন করতে। তো আমি চিন্তা করলাম যে এদের সাথে থাকবো, আমি খুঁজতেছি যে কোথায় আমি গেলে ভালো জিনিসটা পাবো। এবং যেহেতু আমার মধ্যে একটা জিনিস যে এটা তো আমি প্রথমে নিজে খাবো, আমার পরিবারকে খাওয়াবো, আত্মীয় স্বজনকে দিব এবং সেম জিনিসটা তুলে দিব, এখানে তো আমার সতর্ক থাকতে হবে এবং আমার মাঠ পর্যায়ে পরিশ্রম করতে হবে, থাকতে হবে। কষ্ট হইতেছে এবং এর মাঝে বাড়ির থেকে বলতেছে তুই কী পাগলামি শুরু করছো, বাড়ির থাক, পড়াশোনা কর শুধু। আমি বললাম না, আমি পড়াশোনা ঠিক রেখে আমি এটাও করি, আমার ভালো লাগতেছে করতে তখন, এবং তোমাদেরকে তো একটা ভালো জিনিস দিতে পারতেছি। তো এইভাবে মধু নিয়ে পরে খামারিদের সাথে থেকে সংগ্রহ করে সেল করলাম। ফাউন্ডেশনে মার্কেটিং, আমি যতটা না মার্কেটিং করি, আমি সবার পোস্টগুলো দেখি, কমেন্ট করি এবং মাঝে মাঝে মার্কেটিং করি এবং সবার সাথে একটা যোগাযোগ, কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করতেছিলাম। তো ভালো একটা মার্কেট আমার তৈরি হয়ে গেল এবং ভালো পরিমাণ সেল হয়ে গেল। তো তখন আমার মাথার মধ্যে চিন্তা আসলো না, আমার উৎপাদন করতে হবে কিছু। আপনার এই কথা থেকে যেটা আসলো মানে নতুনদের জন্য, সেটা হচ্ছে যে আমাদের ফাউন্ডেশনের এই যে এত বড় নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের যদি সবার সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা যায় তাহলে সেল পাওয়াটা খুব সহজ। সেল পাওয়াটা একদম সহজ, মানে এর থেকে সহজ হয় না। আমি স্যার, আমাদের সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই আমার প্রোডাক্ট যায় নাই স্যার। বাহ। আর বাইরে কমপক্ষে 15টা দেশে আমার প্রোডাক্ট গেছে এবং বাইরের যে 15টা দেশে প্রোডাক্ট গেছে প্রত্যেকে আমার রিপিট ক্রেতা। কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে আমাকে নক করে, ভাই এই জিনিসটা লাগবে, পাঠাই দিয়ে। ভেরি গুড, ভেরি গুড। তো প্রোডাকশনের কথা বলছিলাম। জি, তারপরে আমি চিন্তা করলাম যে প্রোডাকশন বেস স্কিলস করতে হবে। এটা দেখা যাচ্ছে আমি নির্ভরশীল হয়ে যেতেছি কারোর উপর। আমি নিজে যদি কিছু করতে পারি তাহলে আমি অন্যদেরকে সাপোর্ট দিতে পারবো। এবং দেখা গেছে যে আমি হিমশিম খাইতাম এইভাবে করে, যে কেউ পাইকারি নিতে চাইলে আমি ওইভাবে দিতে পারতেছি না। আমার কাছে কাস্টমার আছে কিন্তু আমি প্রোডাক্ট ওইভাবে দিতে পারতেছি না। আমি নিজে, আমার একটা কথা ছিল যেটাতে আমি নিজে শতভাগ শিওর না হইতে পারবো, আমার নিজের কাছে সন্তুষ্টজনক মনে না হবে, ততক্ষণ পর্যন্ত এই প্রোডাক্ট আমি দিব না। দরকার হলে আমি বলবো যে ভাই নাই, বা অপেক্ষা করতে হবে, কিন্তু আমি দিব না। আর প্রোডাক্ট সম্পর্কে আগেই সব কিছু বলে দিতাম, আমার কাছে ঠিক যেমন মনে হইতো ঠিক অমনি বলে দিতাম এবং বলে দিতাম যে আমি যেটা বলে দিছি এর ব্যতিক্রম যদি পান আপনি আমাকে কিছুই বলবেন না, আমাকে জাস্ট বলবেন যে আপনার কথা মতো হয় না, আমি বিনা দ্বিধায় রিটার্ন নিব। এইটা আপনি ধরে রাখেন, কারণ একটা মানে আমি তথ্য সবসময় বলি বা একটা কথা সবসময় বলি যে আপনার পণ্য বিক্রি হবেই যদি আপনার পণ্যের মান ঠিক থাকে, আপনার পণ্যের দাম ঠিক থাকে এবং আপনার কাস্টমার কেয়ার অসাধারণ হয়, তাহলে আপনার পণ্য বিক্রি হবেই। সো মানের ব্যাপারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পণ্যের। এটাকে আমি একদম 1 নম্বরে রাখছি স্যার। 1 নম্বর, ভেরি গুড। তারপরে স্যার আমি প্রোডাকশনে চিন্তা ভাবনা করলাম যে আমি তাহলে ঘিটার মধুর পাশাপাশি অনেকে আমার কাছে ঘি চায়, কিন্তু আমি যে দামে ঘি অন্যদের কাছ থেকে কিনতে পারতেছি তো ওই দামে আমি কিনা খুচরা বিক্রি করতে পারতেছি, কিন্তু পাইকারি আমি দিতে পারবো না। কিন্তু বিক্রির কথা চলে আসলেই অনেকে আসে, যেহেতু আমরা ফাউন্ডেশনে যুক্ত, অনেকেই চলে আসে ভাই পাইকারি নিব, দিতে পারবেন কিনা বা কীভাবে কি। তো আমি প্রোডাকশনের ব্যাপারে করা শুরু করলাম যে আমি ঘি প্রোডাকশন করবো, একদম রুট লেভেল থেকে প্রোডাকশন করবো। আমি আমার এলাকায় খুঁজতে লাগলাম, খোঁজার পরে আমি পেয়ে গেলাম যারা উৎপাদন করে। আমি বললাম যে আপনার কারখানার পুরা ঘি আমি নিব, আমি যেভাবে বলবো এবং যা করবেন আমাকে বলে দিতে হবে, এবং আমি দাঁড়িয়ে থেকে সমস্ত কার্যক্রম দেখব, ব্যতিক্রম হলে নিব না, কিন্তু যদি কথায় কাজে মিল রাখেন আমি পুরা আপনার করে দিব। উনি বললেন ঠিক আছে। অল্প পরিসরে উৎপাদন শুরু করলাম, খুবই অল্প পরিসরে। আপনার 20 কেজি ক্রিম থেকে 10 কেজি প্লাস মাইনাস ঘি হয়, অল্প পরিসরে একদম মাটির চুলায় শুরু করলাম স্যার। তো আমি প্রত্যেকটা ধাপ দেখানো শুরু করলাম, গ্রুপে পোস্ট দিলাম এবং আমার পার্সোনাল আইডিতে পোস্ট দিলাম। ততদিনে আমার একটা ইমেজ তৈরি হয়ে গেছে, মানুষ আমার কাছে বিশ্বাস করতেছে, মানুষ আমার উপর ভরসা রাখতেছে।
এবং বলতেছে যে ভাই আপনি যেটা দিবেন ওইটা ওইরকমই পাই, তো আপনি দিতে পারেন, আপনার কাছে ভালো মনে হইলে। এমনও হয় যারা আমার আগের রিপিট কথা ছিল এরা বলছে যে ভাই ঘি আপনি নিজে ভালো মনে করতেছেন তাহলে পাঠাই দেন, আর কোনো কথা নাই। এটাই আসল জায়গা। আমরা পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি বিশ্বাস। জি স্যার, আমি ওই কথাটাকে মাথার মধ্যে একদম গেঁথে নিছি যে আমরা পণ্য বিক্রি করি না, আমরা বিশ্বাস বিক্রি করি। যখন যদি এখন পর্যন্ত স্যার আমি যেরকম হয়, ঘি সবসময় একরকম কালার হয় না, একরকম গ্রান হয় না, একরকম দানা হয় না, এই জিনিসগুলো যখন যেরকম হয় আমি দেখাই দিই, বইলা দিই, এবং যারা রিপিট আছে এদের রিকোয়ারমেন্ট আমার জানা হয়ে গেছে, ওই অনুযায়ী তাদেরকে পাঠাই। তো এইভাবে প্রোডাকশন করতে চিন্তা করলাম। এখন প্রোডাকশন করতে যায় আমি চিন্তা করলাম যে আমি সর্বনিম্ন প্রফিট রাখবো। আপনি স্যার একটা কথা বলছিলেন যে আমরা প্রফিট সীমিত করবো কিন্তু সেল বেশি করব। এই কথাটাকে মাথায় নিয়ে আমি চিন্তা করলাম যে আমি সর্বনিম্ন প্রফিট করব, সর্বনিম্ন প্রফিটে সর্বোচ্চ সেল করব। যার কাছে আমি 5 কেজি সেল করি তার কাছে আমি 20 কেজি সেল করবো। 20 কেজি সেল করলে তো আমি যদি 5 কেজিতে বেশি প্রফিট করতাম, 20 কেজিতে তো আমার ওইটা চলে আসতেছে এবং তার বিক্রি বাড়তেছে, এবং তার বিক্রি বাড়লে আমারও বিক্রি বাড়বে। তো এই ধারণাটা মাথায় রেখা আমি চিন্তা করলাম যে একদম সর্বনিম্ন প্রফিটে বেস্ট কোয়ালিটি দেব। তো এখন যেহেতু আমি প্রোডাকশনের সাথে জড়িত, এবং আমি স্যার আমাদের ফাউন্ডেশনে আমার হিউজ পরিমাণ রিসেলার আছে যারা শুধুমাত্র অর্ডার নেয়, আমি তাদের সব কিছু ব্যবহার করে পাঠিয়ে দিই। এমন আছে আমার কাছ থেকে সমস্ত কিছু আমি রেডি করে দিই, তারা শুধু নেয়, তাদের স্টিকারটা আমারে পাঠিয়ে দেয়। অসাধারণ। আপনার এখন মান্থলি সেল কত? এখন স্যার যদি আমার মান্থলি সেল নাও হয়, একদম সর্বনিম্ন যদি সেল হয় 3 থেকে 4 লাখ টাকা মাসে সেল। অসাধারণ অসাধারণ। আপনার আগামী স্বপ্ন নিয়ে আমরা কথা শুনবো। তার আগে আপা আপনার কাছে আসতে চাই, কিভাবে এই মানে এখানে ফাউন্ডেশনের আপনার সেল কেমন পান বা বাইরে কেমন সেল করেন, এই জায়গাটায় আসলেন কিভাবে? মানে আমি বলতে চাচ্ছি আপনার কথা থেকে যেন আরেকজন নারী অনুপ্রাণিত হয় যে আমিও তো চাইলে এখানে 1 লাখ টাকা সেল করতে পারি। জি স্যার, আমার এখানে আমি যখন ক্লাস করতে থাকি, তো ক্লাসে আমি যখন যুক্ত হই, তো 26তম ব্যাচ থেকেই আমি ক্লাসে আমার সব সময় মন দিয়ে আমি ক্লাসটা করতাম, আর আপনার সেশনগুলো আমি সব সেশনগুলোই পড়তাম। তো পড়ার পরে আমার কিছুদিন পরে মনে হলো যে স্যার তো যে সেশনগুলো দিচ্ছে মনে হচ্ছে আমার জন্যই, মানে এরকম মনে হচ্ছে যে স্যার মনে আমার জন্যই এই সেশনগুলো দিচ্ছে, এগুলো তো সব আমার কথা, আমি আসলে করব, কিন্তু কি করব ভাবতে মানে চিন্তা করতেছিলাম যে কোনটা নিয়ে করব, কি করব, কিভাবে করবে, আগাতে পারছিলাম না। তো এই স্যার যখন সেশনগুলো দিচ্ছে মনে হয় যে আমার জন্যই দিচ্ছে। তো আমাদের বাসাইল উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমান ভাইয়াকে একদিন বললাম যে ভাইয়া আমি তো শুরু করতে চাই কিছু নিয়ে, আমি 3 পিস নিয়ে কাজ করতে চাই। তো ভাইয়া আমাকে এক কথাই উৎসাহ দিলেন যে আপু আপনিই পারবেন, কারণ আপনি পারবেন, আপনার ভিতরে সেই কোয়ালিটি আছে, কনফিডেন্স আছে, আপনি শুরু করেন, আমি আসি। তো আমি মাহবুব ভাইয়ের কাছে কৃতজ্ঞতা স্যার, তার আগে আপনার প্রতি অনেক অশেষ কৃতজ্ঞতা স্যার। আমি আসলে মাহবুব ভাই আমাকে প্রথমেই আমাকে সে বলছে, সাহস দিয়েছেন যে না আপু আপনি পারবেন, আপনার সেই কোয়ালিটির দক্ষতা আছে। তো আমার স্যার মনের জোরটা অটোমেটিকলি স্যার আপনার সেশন পরেই চলে আসছে যে না এটা আমি পারবো, কারণ আমি তো অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম যে আমি কিছু একটা করব। আমার হাজব্যান্ডকেও বলছিলাম যে দেখো উনিও একটা প্রাইভেট সেক্টরেরই গার্মেন্টসেরই কমার্শিয়াল ম্যানেজার হিসেবে আছেন, তো আমি বললাম যে আমাদের কিছু একটা করতে হবে। তো আমাদের লাইফে তো আসলে এইভাবে চলবে না, আমাদের শুধু জব করতেছি 9টা 5টা করতেছি, আসলে আমাদের এইভাবে হবে না, আমাদের আরও কিছু করতে হবে, কিন্তু কি করব স্যার ভেবে পাচ্ছিলাম না। তো আমি সত্যি কথা বলতে স্যার আমার হাজব্যান্ডের সাথেও আমি শেয়ার করিনি যে আমি কি করব। হঠাৎ করেই মাহবুব ভাইকে আমি ফোন দিয়ে বললাম যে ভাইয়া আমি 3 পিস নিয়ে কাজ করতে চাচ্ছি। তো আমি এর আগে স্যার মার্কেটিংটা কিছু তৈরি করেছি, যেহেতু আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে, ওইখানে স্যার আমি 13 বছর জব করছি এখন যেই ফ্যাক্টরিতে আছি। তো আমি ফ্লোরে প্রথম গেলাম, আমার তরকারের সাথেই কাজ, আমি যেহেতু ওয়েলফেয়ার অফিসার। তো ওইখানে প্রথমে আমি বললাম যে দেখো আমি কিছু কসমেটিক্স নিয়ে কাজ করতে চাই, বাইরের কসমেটিক্স। তো ওরা আমার কিছু বিশ্বস্ত লোক আছে স্যার, অনেক বছর যেহেতু আমি ওইখানে জব করি, মানে সবাই আমাকে ওইখানে অনেক ভালোবাসে স্যার। তো আমাকে বললো যে ম্যাডাম আপনি তো আসলে কসমেটিক্স, এত দামি কসমেটিক্স তো এখানে গার্মেন্টসের ওয়ার্কারই করবেন, আপনি একটা কাজ করেন, আপনি 3 পিস নিয়ে কাজ করেন, প্রথমে অল্প কিছু পরিসরে শুরু করেন, আমরা আসি। মানে ওরা আমাকে সাহস দিল। আমি স্যার প্রত্যেকের কাছে মানে যারা আমার বিশ্বস্ত আমি সবাইকে আগে বললাম। তো ওদের কাছ থেকে যখন আমি সাহসটা পেলাম আমার সাহসটা আরও বেড়ে গেল। তো আমি মাহবুব ভাইকে বললাম যে ভাইয়া তাহলে বললো যে আপু ঠিক আছে আপনি আসেন, আমি আপনাকে সোর্স দেখিয়ে দিব।
তো মাহবুব ভাই আমি একদিন আমার হাজব্যান্ড সহ আমি পরে বাসায় এসে বললাম যে দেখো আমি এটা শুরু করতে চাচ্ছি। তো আমার হাজব্যান্ড স্যার আল্লাহর অশেষ রহমত স্যার, আমার যেমন লেট ম্যারেজ, আমি আল্লাহর কাছে সবসময় চেয়েছি স্যার একটা ভালো মনের মানুষ, আমি কখনো টাকা পয়সা চাইনি স্যার। তো আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, অনেক ভালো মানুষ স্যার। অসাধারণ অসাধারণ। তো উনিও স্যার, ওনাকেও স্যার 26তম ব্যাচে এখানে রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছি আমি। আচ্ছা। উনিও এখানেরই সদস্য স্যার। তো বললো যে ঠিক আছে শুরু করো। তখন আমি স্যার মাহবুব ভাই আমাকে মানে আমি প্রথমে চিন্তা করে গেছিলাম যে আমি টাকা নিয়ে গেছিলাম প্রথমে 5,000 টাকা দিয়ে যে শুরু করবো, যে যেটা যদি লস হয় তো আমি 5,000 টাকা পোষাতে পারবো। তো কিনতে গিয়ে দেখি স্যার 5,000 টাকা খুবই কম হয়ে যায়। তো আমি 7,000 টাকা পরে আমার 7,000 টাকা মিলিয়ে দিয়েছে। পরে মাহবুব ভাইয়ের কাছ থেকে আমি আবার ওইখান থেকে 3,000 টাকা নিয়েছি যে মাহবুব ভাই আমি তাহলে আমি 10,000 টাকার নিয়ে যাই। তো ভাইয়া আমাকে আবার 3,000 টাকা দিলেন। তো দেওয়ার পরে দুপুরবেলা সে আমাকে মানে লাঞ্চ করালেন তার বাসাতেই। তো বিকেলে আমরা চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ স্যার আগস্টের 30 তারিখ থেকে মানে 30 তারিখে শুক্রবার। এই যে দেখেন ফাউন্ডেশনের নেটওয়ার্কের কারণে সাপোর্টগুলো, জি স্যার, যে আপনাকে মানে বুদ্ধি দিচ্ছে, জি স্যার, পরামর্শ দিচ্ছে, সাহস দিচ্ছে, কি সোর্সিং খুঁজে দিচ্ছে, জি, আবার আপনাকে আপ্যায়ন করছে, আবার প্রয়োজনে ধারও দিচ্ছে, এটা তো অসাধারণ একটা ব্যাপার আমার জি কাছে স্যার। মনে আমি হয়। তো স্যার এটা তো পরিবার, আমি তো মনে করি আমার মানে এটা আমার ভাই বোনের চেয়েও মনে হয় যে আমার পরিবারটা এখন এইটাকে আমি ভালো পরিবার মনে করছি আমার। তারপরে স্যার ওইখান থেকে এসে আমি শুরু করলাম আগস্টের 31 তারিখ থেকে আমি শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ স্যার আমি প্রথম মাস থেকে আলহামদুলিল্লাহ আমার প্রফিট শুরু হলো। আমি স্যার 9 মাস 8 মাস আমার রানিং স্যার। আমার এখন আমাকে খুঁজতে মানে এখন আমার কারো কাছে গিয়ে বলতে হয় না। আপনার স্যার আমি প্রত্যেকটা থিওরি আমি ফলো করি, যে আপনার যেমন বলছেন যে প্রফিট কম করে সেল বেশি করবে স্যার, আমি ওরকম এখন আমাকে খুঁজতে হয় না, আমাকেই খুঁজে খুঁজে নিয়ে যায় স্যার। আজকেও একজন এসে বলেছে ম্যাডাম 2টা বেডশিট লাগবে, আমি আসলে সময় দিতে পারছি না এখন স্যার, অডিট আমার 5 তারিখে। তাহলে সেল বাড়ানোর জন্য আপনি কি কি মেথড অবলম্বন করেছেন? আমি স্যার আমি এক জায়গা থেকে প্রোডাক্ট কিনিনি স্যার, কারণ আমি প্রোডাক্টের কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটিটা এবং কম প্রাইস, আমি যদি কিনতে লাভ করতে না পারি আমি সেল করতে লাভ করতে পারবো না। আমি সবসময় স্যার আপনার এই থিওরিটাই আমি করি স্যার। যখন আমি প্রথমে আমি মাহবুব ভাইয়া ওখানে গেলাম তো আমি আদার সোর্স খুঁজলাম, শুধু আমি ফাউন্ডেশনে আমি স্যার গাজীপুরে আমি কিন্তু গাজীপুরে উপস্থাপনা করেছি। আমি স্যার 27তম ব্যাচ থেকে 28তম ব্যাচ 29তম ব্যাচে আমি উপস্থাপনা করি স্যার। গাজীপুরেও আমি উপস্থাপনা করছি, গাজীপুরের ভাই বোনেরাও আমাকে অনেক হেল্প করেছে। তো স্যার আমি যখন যেটা এখন সোর্স খুঁজলাম যে আমি আসলে কীভাবে আরও কম সেল করতে মানে কিনতে পারি। তো স্যার সোর্স খুঁজে আমি তখন বিভিন্ন জায়গা থেকে আমি স্যার এখন প্রোডাক্ট কিনি, যে আমি যদি কমে কিনতে পারি আমি তো কমে বিক্রি করতে পারবো। আমার তো সেল যেখানে আমি 2টা করবো সেখানে আমি 5টা সেল করতে পারছি। তো আমি কোয়ালিটিটাও স্যার একটু ভালো সবসময় কোয়ালিটি মেনটেন। আরেকটা জায়গা হচ্ছে যে ওনার কথাতেও আসলো, সেটা হলো জেলাগুলোতে, যেমন আপনি 2টা জেলার সাথে যুক্ত। 3টা জেলা স্যার, বরিশাল জেলা তো বরিশাল আছেন। জি স্যার। আচ্ছা যাই হোক, তো কাজের কারণে জামাইয়ের বাড়ি বাপের বাড়ি সব মিলে আমরা সবগুলোতে যুক্ত হতে পারি, ঠিক আছে। এই জেলায় নিজের একটা পরিচিতি, নিজের একটা ব্র্যান্ডিং, এটাও তো খুবই গুরুত্বপূর্ণ সেল বাড়ানোর জন্য। জি স্যার, নেটওয়ার্কিংটা সবচেয়ে আমি বলবো স্যার আপনার যেটা বলেন যে নেটওয়ার্ক তৈরি করেন, নেটওয়ার্ক না তৈরি করলে স্যার এখানে সেলটা সম্ভব না স্যার। যত বেশি নেটওয়ার্ক, যত বেশি পরিচিতি, যে আমাকে কিনবে সেই তো আমার কাছে চিনবে, সেই তো আমার কাছ থেকে কিনবে স্যার। আমি এই যে রমজানের পণ্য প্রদর্শনী, মালয়েশিয়াতে পণ্য প্রদর্শনী করেছি, আমি কিন্তু বিভিন্ন জায়গায় স্যার পণ্য প্রদর্শনী করি। তো আমার কথা হচ্ছে পণ্য প্রদর্শনীতে আমার সেল না হোক, সবাই আমাকে চিনুক, জানুক যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করি স্যার। এইটাই হয়েছে স্যার আমার বড়। এখন কত টাকা সেল হয় মাসে? স্যার আলহামদুলিল্লাহ প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি হয় আলহামদুলিল্লাহ স্যার। আমি 8 মাসে যে আমি নিজেও স্যার অবাক যে আমি আসলে এটা পারবো। আমি স্যার প্রথম যেদিন আমি প্রোডাক্ট আনতে যাই সেদিন আমি গাড়িতে স্যার কান্না করছিলাম যে আসলে আমি এই বিজনেস করবো, মানে আমার মনে হচ্ছিল যে এইটা, যে আমি খুব কান্না করছিলাম তখন গাড়িতেই আমি কাঁদছিলাম যে আমার এই প্রোডাক্টটা। কিন্তু এখন স্যার আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করি স্যার যে আসলে আমি পেরেছি স্যারের এই ফাউন্ডেশনের। যদি আমি আগে, এখন আমার মনে হচ্ছে যে আমি যদি আরো আগে যদি যুক্ত হতে পারতাম তো আসলেই আমি আরো অনেক আগাতে পারতাম। অবশ্যই। আমরা একদম শেষে চলে আসছি, আপনার স্বপ্ন নিয়ে শুনবো। তার আগে আবু নাঈম আপনার কাছ থেকে জানতে চাই, একসময় তো লোকজন খুব হাসাহাসি করতো না, যে আপনি বলছিলেন কি করতেছে, পাত্তা টাত্তা দিত না, এখন তারা কি বলে? স্যার এক সময় মানে আমাকে খুব তুচ্ছ চাচ্ছিল করতো মানুষজন, মানে এই ঢাকা শহরে গেছে পড়াশোনা করে, ভালো একটা হসপিটালে চাকরি করবে, আমার কাকার হসপিটাল আছে, সব মিলাইয়া
মানে সবাই একটু উঁচু হাসা আমাকে নিয়ে, যে এ ব্যবসা করতেছে, এটা বিক্রি করতেছে, নাইম মধু বেচতেছে, ঘি বেচতেছে। তো এটা নিয়ে আমার পরিবারেরও একটা শোনা লাগতো, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতো, এ তোর বাস্তারে না দেখতেছি যে মধু বেচে, অমুক বেচে তমুক বেচে, বাবা মারে বলতো। তো আমার আম্মা আমাকে খুবই সাপোর্ট দিছে পেছন থেকে। বাবা কিছু বলে নাই, কিন্তু কখনো সমর্থন করে নাই, মানে পিঠ থেকে হাত সরায় নেয় নাই, মানে ওইভাবে আমাকে কোনো কিছু কখনো বলে। এখন কি বলে? এখন আলহামদুলিল্লাহ স্যার সবাই আমার প্রতি সন্তুষ্ট। আমার ছাত্র জীবন প্রায় শেষের দিকে, যখন আমি একটা 15-20 হাজার টাকার চাকরিতে ঢুকতাম, এই টাইমে এখন আমি 2-1 জনকে চাকরি দেওয়ার মতো সামর্থ্য রাখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার কথাটা কি কাজে লেগেছে যে মানুষের কথার জবাব দিতে হয় কাজ দিয়ে? তাই না? এটা তো কাজে লেগেছে। এরাই বলবে এক সময় তোমাকে, আপনাকে ছোট করে বলবে, নিচু করে বলবে, এটা বেচে ওইটা বেচে, কি করতেছে, হাসাহাসি করবে। আবার এরাই যখন আপনি সফল হবেন, এরাই বলবে আরে দারুণ কাজ করেছে, আমাকে একটু শেখাও, তাই না? স্যার এখন আমার কাছে হিউজ পরিমাণ আসে ইনভেস্ট করার জন্য, আমাকে অনেক সময় বিভিন্ন পরামর্শ দেয়। আমার কাছে ইনভেস্ট চাওয়া লাগে না, এমন একটা মাঠ তৈরি হয়েছে। এখন আমার আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী, এই ফাউন্ডেশন থেকে বলেন কত টাকা তোলা লাগবো, আমি খালি জাস্ট বলা স্যার, উঠতে দেরি হবে না। আজকেও স্যার একজন বিদেশি ভাই আমাদের মধুপুরের আমাকে নক দিয়েছে যে ভাই টাকা পয়সা দেই, বুদ্ধি পরামর্শ করেন যে কোনো কিছু করা যায় কিনা, আমি থাকবো ইনশাআল্লাহ। এরকম মাঝে মাঝেই বলে আত্মীয় স্বজনদের মধ্যে। বি কেয়ারফুল, ওই ব্যাপারে ওই যে 1 নাম্বার হইতে হবে যে তার টাকাটার প্রপার ব্যবহার যেন করতে পারেন। স্যার আপনি মধুপুরে যখন গেছিলেন স্যার, আমাদের যে অনুষ্ঠানটা হইতো ওইখানে গেছিলেন স্যার, আমি ওইখানে প্রথমে কথা বলছিলাম, আপনি বলছেন যে আপনার কথা শুনে খুব ভালো লাগলো, ভালো পরিমাণ সেল করতেছেন। তো তখন আমি ওই দিন কিন্তু আমার 50,000 টাকার একটা অর্ডার ওই অনুষ্ঠানের মধ্যে ছিল, আমাদের এই ফাউন্ডেশনের একটা অর্ডার। তো তারপরে আমি চিন্তা করলাম যে রমজান কেন্দ্রিক কিছু করব, একটা বড় পরিসরে। রমজানে ঘিয়ের চাহিদা সব থেকে বেশি চাপ থাকে। এখন স্যার আমি যখন ঘি প্রোডাকশন করি, যদি সর্বনিম্ন ঘি প্রোডাকশন করি, কমপক্ষে 100 কেজি ঘি তৈরি করি, 200 কেজি ক্রিম জ্বালাই। এটা হলো আমাদের সর্বনিম্ন উৎপাদন। এখন রমজানের 1-2 দিন পরই এমনও হয়েছে যে প্রতিদিনই জাল দেওয়া লাগছে। রমজানে আমি টার্গেট নিয়েছিলাম স্যার 10 লাখ টাকার ঘি বিক্রি করবো, এইটা স্যার আমি পূরণ করতে পারছি রমজান। আলহামদুলিল্লাহ, এটা আমার উদ্যোক্তা জীবনের সব থেকে বড় পাওয়া। আর স্যার আমি এখন পরিবারকে একটা সাপোর্ট দিতে পারতেছি। সাধারণ আমার আব্বার ফার্নিচারের ব্যবসা, তো এখন ওই যে কর্মচারী ঈদের পরে থেকে এখন পর্যন্ত আসে নাই, আহামরি ভালো চলতেছে না। আমি আলহামদুলিল্লাহ আমার এই ব্যবসা থেকে এখন পরিবারকে ভালো একটা সাপোর্ট দিতে পারছি, কোনো হিমশিম খাইতে হয় নাই। ভেরি গুড। এখন লেখাপড়াই শেষ হয় না আপনার? জি স্যার। সেরকম একটা জায়গায় আপনার আগামী স্বপ্ন কি? 10 বছর পরে আবু নাইম নিজেকে কোথায় দেখতে চায়? স্যার আমি একদম স্বচ্ছ থাকতে চাই প্রত্যেকটা বিষয়ে। এই জন্য আমি চাই আমার ঘি কারখানাটা একটা মডেল আদর্শ ঘি কারখানায় রূপ নিবে। সেই জন্য আমি গরু লালন পালন করব। এই গরু লালন পালন করা থেকে, এগুলো থেকে দুধ দহন করব। দুধ দহন থেকে যে পুরো প্রসেসটা আমি নিজের একদম কন্ট্রোলে নিয়ে আসবো, এবং যে কেউ চাইলেই যেন দেখতে পারে, যে কোনো সময় যায় একদিন থাকলে আমার পুরো প্রসেসটা যেন দেখতে পারে, পুরো প্রসেসটা যেন একদম স্বচ্ছ হয়। মানুষের যে আস্থাটা, এটা একদম শতভাগ যেন বজায় থাকে, এবং তারা যেন আমার কাছ থেকে আমাকে পিছনে রেখে তারা যেন সামনে এগিয়ে যেতে পারে, এবং কিছু মানুষের কর্মসংস্থান হয়। এটা আমার এখন টার্গেট স্যার। অসাধারণ, অসাধারণ। অনেক ধন্যবাদ আবু নাইম আপনাকে। আপনার স্বপ্ন নিয়ে শুনতে চাই। আমার স্বপ্ন, আমি চাকরি করবো না, চাকরি দিব, এটাই হচ্ছে আমার স্বপ্ন। তো আগে আমি যে অর্গানিক হেয়ার অয়েলটা, যে সালমা অর্গানিক হেয়ার অয়েলটা, ওইটার আমি একটা প্রতিষ্ঠা করতে চাই। তো সেইখানে আমার মতো যারা আছেন, তো নারীদের সবচেয়ে বেশি প্রাধান্য দেবো, কারণ স্যার নারীরা সব জায়গায় অবহেলিত, অনেক জায়গায় অবহেলিত। কারণ স্যার আমি গার্মেন্টস ট্রেডের জব করি, আমি জানি, আমি ফ্লোরে প্রত্যেকটা মানুষের কথা জানি। প্রত্যেকটা এমন কিছু এমন মানুষ আছে যে শুনলে শুধু চোখের পানি মানে চলে আসে স্যার। এমনি সবচেয়ে
সবচেয়ে নারীরা সবচেয়ে এখন যে আমরা বলি যে সমান অধিকার এখনও নাই স্যার, অনেক নারীরা এখনও অবহেলিত পড়ে আছে। তো আমি নারীদের জন্য কিছু করতে চাই স্যার, নিজের প্রতিষ্ঠান একটা করব ইনশাল্লাহ, নিজের ব্র্যান্ডিংয়ের জন্য আমি একটা অর্গানিক হেয়ার অয়েলটা, সেই জন্য আমি স্যার না বললি না, আমার গাজীপুরের যে ভাই বোনেরা আছেন তো ওনারা, আমি স্যার যখন এই তেলটা আমি নিজেই 1 বছর 2 বছর পর্যন্ত নিজে ইউজ করতেছি, আমার ফ্যামিলির সবাই, তো আলহামদুলিল্লাহ ভালো রিভিউ মানে পাচ্ছি যে ভালো, তেলটা অনেক ভালো কাজ করে। তো চুল গজানো, চুল সিল্কি করা, লম্বা করা, এগুলো অনেক ভালো কাজ করে। তো আমি যখন ক্লাস করলাম গাজীপুরে, যখন বললাম যে আমি কি নিয়ে কাজ করি, যখন আমার পরিচয়টা তুলে ধরলাম, তখন আমি বললাম যে ভাই আমি এইটাও কিন্তু করি। তখন ওনারা বললেন যে আপু আপনি এটা আগে বলবেন, যেহেতু আপনি একজন উদ্যোক্তা, আপনি তো নিজে তৈরি করছেন, এইটা আগে বলবেন।